ডেইলি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি হৃদয় তানভীর। আজকে ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচ আছে, এই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব, সাথে এই বিশ্বকাপের আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন আর্জেন্টিনার ফ্যান কৌশিক। হ্যালো ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ আছে, সো এই ম্যাচ নিয়ে আপনি কি ভাবছেন? আপনার চিন্তা ভাবনাটা কি? হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আজকের ম্যাচটা নিয়ে সম্ভবত অনেক ধরনের জল্পনা কল্পনা প্লাস অনেক অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। তো সর্বপ্রথম কোচ নিয়েই শুরু করি। কোচ, যেটা নরওয়ের কোচ আছে স্টাইলে সলবাকেন, তো উনি তো এক পর্যায়ে বলছে যে ব্রাজিলের সাথে আমরা খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। ওয়ান কাইন্ড অফ একটা হুঁশিয়ারি উনি দিয়েছে। তো আনচেলত্তি ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব বা খুব বেশি হাইপ নিয়ে করে নাই। নরমালি বলছে আমরাও অনেকভাবে প্রস্তুত আছি। তো সেই ক্ষেত্রে আনচেলত্তি কিন্তু অনেক মানে অনেক দিক বিবেচনা করে ফরমেশন গুলো সেট করে ব্রাজিলের ক্ষেত্রে। যাই হোক, মানে ম্যাচটি খুব বেশি সহজ কিন্তু হবে না দুই পক্ষের ক্ষেত্রে। সবাই সবাই চাবে তার ডিফেন্সটাকে ব্লক করে মানে অ্যাটাকিং জোন ক্রিয়েট করা। সেই ক্ষেত্রে যখন নরওয়ে বা ব্রাজিল সমানভাবে অ্যাটাকিং খেলবে, তখন কন্টেস্টটা অনেক বেশি হবে। তখন প্রবাবলি তাদের হচ্ছে গোল বা অন্যান্য যেই মিড ব্লক ডিফেন্স সবকিছুই হচ্ছে ধরে রাখার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন যেটা আলোচনা করতে পারি, ব্রাজিলের সব থেকে ইনজুরি যে প্রবলেমটা নিয়ে আমরা বলতে পারি, ব্রাজিলের লুকাস পাকুয়েটা জানিতে বলবো ইনজুরিতে আছে, ওনাকে হয়তো এটাতে পাওয়া যাবে না, এটাতে পাওয়া যাবে না। তো ওই জায়গাটাতে আনচেলত্তি কাকে ট্রাই করবে, তো সেই ক্ষেত্রে মানে চিন্তা করার একটা ব্যাপার থাকে। আর অপরদিকে ব্রাজিলের মিডফিল্ড দাপট দেখানোর মতো এখনো একজন আছে, অভিজ্ঞ প্লেয়ার, সেটা নাম হয়তো সবাই জানে, ক্যাসেমিরো। তো সেই ক্ষেত্রে মানে ব্রাজিলের মিডফিল্ডটা যদি ডমিনেট করতে পারে নরওয়ে, তাহলে নরওয়ের প্রবাবলি খুব ভালো একটা স্টার্টিং হবে। তো আমি চাচ্ছি নরওয়ের চর্লট বলেন, হালান্ড বলেন, অ্যান্টনিও মুসা বলেন, এরা কিন্তু যথেষ্ট ফর্মে আছে এবং কাছাকাছি মানে বল বা কাছাকাছি ক্লোজ কোনো স্পেস যদি পায়, সেক্ষেত্রে কিন্তু ব্রাজিলের ডিফেন্স তারা ব্রেক করতে পারে। এইদিকে আনচেলত্তিকে খুব ভালোভাবে মানে ধরে রাখতে হবে, ব্যাপারগুলোকে খুব ভালোভাবে পয়েন্ট বাই পয়েন্ট ম্যান বাই ম্যান তাদেরকে ব্লক করতে হবে। তো আর মানে ব্রাজিলের ফুল ব্যাক গুলোতে একটু প্রবলেম আছে, সবসময় স্টার্টিং ডগলাস দিয়ে করে, ডানিলো দিয়ে করে। আর মিডফিল্ড তো সর্বপ্রথম ক্যাসিমিরো থাকতেছেই, আর এই পাশে বুনো গুয়েমারেজ থাকতেছে। কারণ বুনো গুয়েমারেজ এই বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করতে এখনো পর্যন্ত তার অ্যাসিস্টের সংখ্যা 4টি আছে। তো এই ম্যাচে হয়তো সম্ভবত অলিসে, ফ্রান্সের অলিসেকে হয়তো ক্রস করার সুযোগ থাকবে, এই ব্যাপারটাও মনে হয় থাকবে। আর অপরদিকে একটা জায়গা ল্যাকিংস থাকছে, লুকাস পাকুয়েতা থাকলে হয়তো ব্রাজিল টিমের এত বেশি টেনশন কাজ করতো বা আনচেলত্তির টেনশনটা থাকতো না। ওই জায়গাটাতে সম্ভবত আপনি কাকে বেশি প্রেফার করতেছেন? আপনার মতে মনে হচ্ছে কাকে নিতে পারে আনচেলত্তি? এখন এই ক্ষেত্রে যদি আমি ব্রাজিলের বর্তমান টিমের অবস্থাটা দেখি, বর্তমানে দেখবেন আপনি, আমরা কিন্তু নেইমারকে এখন পর্যন্ত মাঠে নামাইনি। সো নেইমার বেস্ট অপশন তো এমনিতেই থাকছে, কিন্তু যদি বর্তমান সিচুয়েশনটা চিন্তা করি মিডফিল্ডের ক্ষেত্রে, সে জায়গায় আলটিমেটলি আপনার মার্টিনেলিকে কিন্তু গত ম্যাচে পাকোতার পরে কিন্তু সে এসে ফার্স্টে অ্যান্ড্রিক ঢুকলো, তারপরে মার্টিনেলি ঢুকলো। আর যদি আমি একদম পজিশন ওয়াইজ চিন্তা করি, সেক্ষেত্রে দানিলো সান্তোস আছে, সে তাকেই মোটামুটি তাকে ফোকাস করা হচ্ছে। আবার অ্যাডারসনকে নেওয়া হয়েছিল ওয়েসলির বদলে। বাট আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত দানিলোকে খেলা হবে। অ্যান্ড নেইমারের ব্যাপারে যে কথাটা হচ্ছে, নেইমারকে হয়তো বা হাফ টাইমে পরেই নামাবে। স্টার্টিংটা আলটিমেটলি দানিলোকে দিয়েই করবে, দানিলো সান্তোস যে মিডফিল্ডার, তাকে দিয়েই করাবে। কারণ সে আবার যে ধরনের খেলা খেলে, সে অনেকটা পাকুয়াত স্টাইলের খেলাই খেলে, তার ক্রিয়েটিভিটিটা আছে। এবং সে যেটা করে, সে হচ্ছে অ্যাটাকে যখন যায় তো সে অ্যাটাকে থাকে, আবার ডিফেন্সটাও সে ঠিক রাখতে জানে। তার যখন প্রয়োজন পড়তেছে না অ্যাটাকে, সে তখন ডিফেন্সে চলে আসে। সো এই জিনিসটাই খুব ইম্পর্টেন্ট ব্রাজিলের জন্য, যে ব্রাজিলে আসলে মিডফিল্ডের কন্ট্রোলটা কিভাবে নিতে পারবে। কারণ আপনার নরওয়ের সাথে এই ম্যাচটা খেলা হবে মূলত মিডফিল্ড নিয়ে। মিডফিল্ড থেকে, হ্যাঁ, মিডফিল্ড থেকে যখন হাল্যান্ডের কাছে বল যাবে, তখনই সে গোল দিতে পারবে। হাল্যান্ড কিন্তু এমন কোনো প্লেয়ার না যে আপনার সে বিল্ড আপ করে বল নিয়ে আসবে, তাকে আপনার বল দিতে হবে। ওপেন ফ্রি স্পেসে থাকা তাকে আপনার বল দিতে হবে, তাকে আপনার ক্রস দিতে হবে। এন্ড যদি হতো যে লাইক হচ্ছে ভিনি টাইপের প্লেয়ার, ভিনি যেমন হচ্ছে বিল্ড আপ থেকে বল নিয়ে আসতে পারে, একদম মিডফিল্ড থেকে সে বল নিয়ে
উঠে আসবে বা ডিফেন্স থেকে সে বল নিয়ে উঠে আসবে, কাউন্টার করবে। হাল্যান্ড কিন্তু এই টাইপের খুব একটা না, করতে পারে কিন্তু তার কাছে বল পাঠাতে হয়। কিন্তু এখানে নরওয়ের যে ব্যাপারটা আছে সেটা নরওয়ে কিন্তু ওডেগার্ড আছে। এটাই মানে ওডেগার্ডের বেসিক্যালি সাথে যে কিন্তু মিডফিল্ডে ওডিগার্ড যদি আলটিমেটলি বলটা পাস করতে পারে, দুইজনের কানেকশনটা যদি অফ রাখতে পারে, সেক্ষেত্রে ব্রাজিলের জন্য কাজটা অনেক ইজি। আর যদি কানেকশন অফ না রাখতে পারে, সেক্ষেত্রে তারা গোল দেওয়ার চান্সটা অনেক হাই। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু আবার স্ট্রাইকের ক্ষেত্রে স্ট্রাইকে অনেক অনেক স্ট্রাইকার আছে আমাদের। ভিনি লেফট উইঙ্গারে খেলবে। আর মাঝখানে স্বভাবতই আনচেলত্তির পছন্দ প্লেয়ার হচ্ছে ম্যাথিউ কুনিয়া, তো সেটা থাকবেই। আর ডান পাশে রায়ানকে দিয়েই শুরু করবে হয়তো, এটাই আমাদের কাছে মনে হচ্ছে। যেহেতু নেইমারকে তারা হাফ টাইমের আগে নামাবে না, আপনি যেমনটা মনে করছেন, বা আনচেলত্তিও হয়তো এমনটাই মনে করছে। গ্যাব্রিয়েল মার্টিনেলি যেটা আর্সেনালে উনি খুব ভালো একটা সময় পার করছে, অনেক সুন্দর একটা প্রিমিয়ার লিগের টাইম পাস করছে সে। তো সেই ক্ষেত্রে গ্যাব্রিয়েল মার্টিনেলি যেটা সম্ভবত ও অ্যাটাকিংটাকে বেশি ফোকাস করে, কিন্তু আনচেলত্তি যেটা চাই আমার অ্যাটাকিংটা না, আমার অ্যাটাকিং এর সাথে সাথে আমাকে ওই ব্লকটাতে ডিফেন্সও করতে হবে, ডিফেন্সটাও দরকার। তো এই জন্য হয়তো ড্যানিয়েলো সান্তোসকেই বেশি ইয়েতে রাখছে, প্রেফার করতেছে। প্রথম থেকে আমার আনচেলত্তি মানে কেমন খেলবে, সেটাকে অ্যাটাকিং খেলবে নাকি ডিফেন্সিভ মিড ব্লক খেলবে, নাকি মনে হয় ফুল প্রথম থেকেই অ্যাটাকিং জোনে তারা থাকবে, চান্স ক্রিয়েট করবে, গোলটা যত দ্রুত হবে তাদের জন্য বার্ডেনটা প্রেশারটা কমে যাবে, এরকম মনে কি হয় আপনার? তারা সেটাই চাচ্ছে বা এটাই করবে, এরকম মনে হয় কিনা আপনার ক্ষেত্রে? দেখেন, এই ম্যাচে আলটিমেটলি খেলাটা হবে নরওয়ের মিডফিল্ড এবং অ্যাটাকিং এর সাথে ব্রাজিলের ডিফেন্স। ব্রাজিলের অ্যাটাকার যারা আছে তারা আলটিমেটলি নরওয়ের ডিফেন্স থেকে অনেক ফাস্টার। তিনজনই আমাদের রান মেক করতে পারে। আপনি ভিনির কথা যদি বলেন, ভিনিকে আপনার যখন ভিনির দিকে ফোকাস করা হবে, তখন কিন্তু আপনার কুনিয়া খালি পড়ে থাকতেছে, রায়ান খালি পড়ে থাকতেছে। সো এই তিনজনকে একসাথে সামলানোর মতো নরওয়ের সেই ডিফেন্সটা নাই। তারা ভালো করতে পারলে সেটা আপনি আলাদা ব্যাপার, কিন্তু বর্তমানে যে অবস্থা সেই অনুযায়ী আপনার খেলাটা হচ্ছে মিডফিল্ড নিয়ে। তো সেই জায়গা থেকে ব্রাজিল যেটা করবে, শুরু থেকে তারা অ্যাটাক করবে, কিন্তু তাদের যে জিনিসটা ফোকাস থাকবে সেটা হচ্ছে তাদের মিডফিল্ডটা যখন কন্ট্রোলে থাকে। মিডফিল্ডের কন্ট্রোলের জন্য তারা আলটিমেটলি যে কাজটা করবে, তারা ব্রুনো যেহেতু আছে, ক্যাসিমিরোকে কিন্তু আজকে পুরো টাইম আপনি নাও খেলাতে পারে, কারণ হচ্ছে ক্যাসিমিরোর কিন্তু কার্ড আছে। সো এটা একটা মেন ফোকাস। আপনার ব্রাজিল যেটা চাইবে, শুরুতে যদি 2টা গোল দিয়ে দেওয়া যায়, তাহলে ব্রাজিল একটু রিল্যাক্সে ক্যাসিমিরো দেন হচ্ছে আমাদের দানিলো, দুজনের কিন্তু কার্ড আছে। সো ওগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেন ক্যাসিমিরো কিন্তু কিছুটা ইনজুর্ড। সো এই কারণে আলটিমেটলি আপনার ব্রাজিলের যে জিনিসটা ফোকাস করবে, তারা হচ্ছে ওই দানিলোকে নেওয়ার, যে দানিলো সান্তোস তাকে নিবে। এখন এখানে একটা প্রশ্ন চলে আসে, আমি যেটা নেইমারের কথা বলতেছিলাম। নেইমারকে তো বললো যে 90 মিনিট খেলবে, মানে খেলার মতো ফিট। বেসিক্যালি দেখেন, আনচেলত্তি কিন্তু আগেও বলেছে 90 মিনিট খেলার মতো ফিট, গত ম্যাচেও কিন্তু ছিল সে। আর ব্রাজিলের যে জিনিসটা, ব্রাজিল হচ্ছে মানে তার কার্লোর প্ল্যানে হচ্ছে কয়টা ট্রাম্প কার্ড থাকে। ট্রাম্প কার্ডটা হচ্ছে এরকম, ফার্স্ট ট্রাম্প কার্ড হচ্ছে এনরিক। যখন দেখবেন যে খুব বেশি প্রবলেম হয়ে যাচ্ছে, ব্রাজিল গোল পাচ্ছে না বা সিচুয়েশনটা কন্ট্রোলে নেই, তখন এনরিককে নামায়। কারণ হচ্ছে এনরিক এমন একটা প্যাকেজ যে আসলে আপনাকে মাঠের কন্ট্রোলটা নিয়ে আসবে, কারণ তার দিকে ফোকাসটা বেশি চলে যায়। এন্ড ওই দিন কিন্তু দেখবেন জাপানের ম্যাচও তার দিকে ফোকাস করতে যেয়ে জাপান আলটিমেটলি ক্যাসিমিরোকে বেশি একটা মার্ক করতে পারেনি। এন্ড পরবর্তীতে ইয়েটা থাকে হচ্ছে, ট্রাম্প কার্ডটা থাকে হচ্ছে নেইমার। নেইমার যখন মাঠে নামবে, তখন দেখেন নেইমারের মতো প্লেয়ারকে কিন্তু অটোমেটিক্যালি 3-4 জন আটকাতে হয়, নেইমার, ভিনি এদেরকে। সো এই কারণে নেইমারকে দেখবেন, আনচেলত্তি কিন্তু লাস্ট ম্যাচও বলেছে যে আমরা যদি গোল না পেতাম, আমরা কিন্তু নেইমারকে নামাতাম। সো এখানেও সেই কাজটাই করবে, নেইমারকে দেখা যাবে 45 মিনিটের পরে যদি লাগে নামাবে, আদারওয়াইজ যদি দেখে যে ম্যাচ জিততেছে, তাহলে হয়তো বা হাইড্রেশন ব্রেক যেটা হয় 70 মিনিটের পরে, তখন আবার নামাবে। এই ধরনের প্ল্যানিংটাই মোটামুটি থাকবে। না, যখন ব্রাজিল অ্যাটাকিং খেলবে তখন কিন্তু মিড ব্লকে ট্রানজিশনাল কিছু মুভমেন্ট ক্রিয়েট হবে। এই ট্রানজিশনাল কিছু মুভমেন্ট কিন্তু নরওয়ে কিন্তু সুযোগ পেলে কিন্তু ছাড়বে না, স্বাভাবিক। তাদের কাছে অপশন আছে, সরলট, ওডেগার্ড আছে, আর হালান্ডের কথা বাদ তাদের বেসিক্যালি 4টা প্লেয়ার, মানে যাদের দিকে বেশি ফোকাসটা থাকবে। একটা হচ্ছে অডিগার্ড, মিডফিল্ড থেকে তার মেন কাজ হচ্ছে মিডফিল্ড থেকে তার ফরওয়ার্ডে 3জন প্লেয়ারকে বল দেওয়া, নুসা, হাল্যান্ড, আর্সেনাল। হ্যাঁ, নুসা যথেষ্ট ভালো প্লেয়ার, ইভেন হচ্ছে ভালো ভালো ক্লাবের মধ্যে তাদের এই 4জন প্লেয়ারই মেনলি। আরেকজন ডিফেন্ডার ছিল কিন্তু সে ইনজুরি, রায়ারসন, সে ইনজুরিতে আছে। সো সে মনে হয় এই ম্যাচও খেলবে না। সে খেললে আবার হচ্ছে তখন ব্রাজিলের অ্যাটাকিং সাইডে একটু প্রবলেম ক্রিয়েট করতে পারতো। তবে যখন আমরা দেখছি, মানে অনেক আলোচনায় আমরা পাইছি যে ব্রাজিলের যখন ডিবক্সের ভিতরে কর্নারটা ক্রিয়েট হবে, তখন কিন্তু নরের পসিবিলিটি অনেক বেশি থাকবে হেডিং, কারণ গ্যাব্রিয়েল মার্কুইনোস এরা কিন্তু লম্বা একটু, হ্যাঁ, এখানে একটা পয়েন্ট আছে, থেকে একটু ছোট,
আর সেই ক্ষেত্রে 6 ফিট 4 ইঞ্চি, সল্লো তো ওদের 6 ফিট হচ্ছে 4 ইঞ্চি, বা হল্যান্ডও 6 ফিট 4 ইঞ্চি। সেক্ষেত্রে এই জায়গাগুলোকে ওরা কিভাবে ব্লক করবে বা কিভাবে মার্ক করবে পয়েন্ট বাই পয়েন্ট বা ম্যান এখানে বাই একটা ম্যান? পয়েন্ট কি আপনার নরওয়ের যে 4টা প্লেয়ারের কথা বলছি, 4জনই আলটিমেটলি হচ্ছে 6.4 এর আশেপাশে, 4জনই। তো 4জনের সুবিধাটা কি? 4জনের সুবিধা হচ্ছে বিশেষ করে ফরওয়ার্ডে যে 3জনকে যখন ক্রস দেওয়া হয়, সেট পিসের গোলগুলো তারা এগুলো ভালো দিতে পারবে, যেহেতু তারা লম্বা। হেডারে বলি বা তাদেরকে যখন ক্রস দেওয়া হয়, হাল্যান্ড যেটা করে, হাল্যান্ডের লম্বা হতে তার সুবিধাটা কি, তাকে যে পজিশনে আপনি বল দেন সেই বলটা একবার রিসিভ করতে পারলে ঠিকঠাক সে কিন্তু সেটা ফিনিশিং করতে পারে। এই জিনিসটা যে সুবিধা, নরওয়েকে কেন এত ভয়ঙ্কর বলা হচ্ছে বা কেন এত ভয় পাচ্ছে, তার মেইন কারণটা হচ্ছে হাল্যান্ড, সরলট এবং হচ্ছে নুসা, এই 3জনের মধ্যে হাল্যান্ডের একটা প্লাস পয়েন্ট কি, সে যে কোনো পর্যায়ে যখন বল পায় তার ফিনিশিংটা খুব ভালো। তাকে আপনি দেখবেন, আপনি যদি ক্লাবের খেলা দেখে থাকেন সেখানে দেখবেন যে প্রচুর তার এমন বল গোল আছে যেগুলো আপনি নর্মালি হয় না, মানে সে যে কোনো পজিশন থেকে শুট করতেছে, গোল হয়ে যাচ্ছে। তো এই কারণে আলটিমেটলি ব্রাজিলের এই জিনিসগুলো আটকাতে হবে কি, তাদেরকে কর্নার বেশি দেওয়া যাবে না, তাদেরকে সেট পিসের ক্ষেত্রে আসলে গ্যাব্রিয়েলকে মার্ক করতে হবে, হাল্যান্ডকে। আর গ্যাব্রিয়েল আর হাল্যান্ডের মধ্যে কিন্তু অনেক আগে থেকে ক্লাব ফুটবলেই একটা প্রিমিয়ার লিগে তারা একসঙ্গে খেলা করে, অপোনেন্ট টিম হিসেবে। হ্যাঁ, আর্সেনাল আর ম্যান সিটির খেলায় প্রায় সময় তাদের মধ্যে এই ফাইটটা হয়। সো সেই জায়গা থেকে আলটিমেটলি গ্যাব্রিয়েলের উপর একটা নজর থাকবে। বাট ব্রাজিলে যেটা ফোকাস করতে হবে, ব্রাজিলে আসলে এই ম্যাচে সবাই ক্যাসিমিরোর দিকে বেশি ফোকাস করতেছে, বাট আমার ফোকাসটা থাকবে ব্রুনোর দিকে। ব্রুনো যদি তার পারফরমেন্সটা দিতে পারে, তাহলে আলটিমেটলি যেটা হয় কি, নরওয়েকে যদি আপনি শুরুতে প্রেসারে ফেলে দিতে পারেন, তখন তারা আলটিমেটলি ম্যাচে ফিরতে পারবে না। কিন্তু তারা যদি একবার যদি ধরেন হাফ টাইম পর্যন্ত কন্ট্রোলে নিয়ে ফেলছে বা একটা গোল, জাপানের মতো একটা গোল দিয়ে দিচ্ছে, তখন যেটা হবে, নরওয়েকে কিন্তু আপনি জাপানের মতো ক্রস দিয়ে জিততে পারবেন না। আপনি এরিয়ালে ইয়ে দিবেন, শট দিবেন, গ্রাউন্ড থেকে উঠে এসে, সেটা আলটিমেটলি নরওয়ের সাথে হবে না, কারণ তারা মোটামুটি সবাই লম্বা। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এখানে ফোকাস থাকবে যেটা হচ্ছে ভিনির উপর একটা ফোকাস থাকবে, যে ভিনি আসলে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যেটা, সেটা দেখাতে পারে কিনা। আর আমাদের ডিফেন্সের ক্ষেত্রে মেইন ফোকাসটা থাকতে হচ্ছে আপনার মার্কিউনিস এবং গাব্রিয়েলের উপরে। বাট এখানে আরেকটা কথা আছে, আরেকটা হচ্ছে আপনার নুসা এবং সরলট, তারাও তো আলটিমেটলি ভালো খেলে। বাট ব্রাজিলের যেটা সমস্যা শুরু থেকে, সেটা হচ্ছে আমাদের কিন্তু দুই সাইডে ব্যাকে যারা আছে, একটা হচ্ছে ডগলাস সান্তোস, ফুল ব্যাক। হ্যাঁ, হুম, ডগলাস সান্তোস, আর একটা হচ্ছে আপনার দানিলো। দুজনের প্রবলেম আছে। সান্তোস যদিও এখন পর্যন্ত তার যেটা আমরা আশা করেছি তার থেকে বেটার খেলতেছে, বাস দানিলো কিন্তু জাপানের সাথে কয়েকটা মিস করছে, যেখান থেকে সে একটা গোলও কনসিড করছে। ইভেন যে পাঁচটা থেকে গোলটা দিল সেটাও কিন্তু দানিলোর ভুলেই, কিন্তু তার রং পাস ছিল, সেখান থেকে কিন্তু গোলটা দিল। তো সেই জায়গা থেকে যে ব্যাপারটা, যে এই দুজনের উপরে ভালো প্রেশার থাকবে, তারা যদি আলটিমেটলি তাদের কাজটা করতে পারে, তাহলে নরওয়ে গোল দিতে পারবে না। আর যদি তারা ভুল করে গত ম্যাচের মতোই, বিশেষ করে দানিলো যদি ভুল করে, তাহলে নরওয়ের জন্য একটা ভালো চান্স ক্রিয়েট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বুঝলাম সবকিছু, কিন্তু নরওয়ে অ্যাটাকিং কিন্তু মানে যেটাই করুক ওরা কিন্তু কাউন্টার অ্যাটাক বেশি করবে, এটা কিন্তু যথেষ্ট আপনাদেরকে মানে চাপে রাখবে। তো যাই হোক, আমরা ধারণা করছি ব্রাজিল কাউন্টার অ্যাটাক গুলো ডমিনেট করবে। সেই ক্ষেত্রে প্রেডিকশন হিসাবে আপনার কাছে কি মনে হয় যে নরওয়ে ব্রাজিলের ম্যাচে প্রেডিকশনটা কেমন হতে পারে? যদি আমি হচ্ছে প্রেডিকশনে আসি, প্রেডিকশন বলার আগে আমি ছোট করে বলতে চাই হচ্ছে ব্রাজিল আলটিমেটলি ফোকাস করতে হবে তাদের 3টা প্লেয়ারের দিকে। 3টা প্লেয়ার, একটা হচ্ছে ভিনি, আরেকটা হচ্ছে ব্রুনো, আরেকটা হচ্ছে গ্যাব্রিয়েল। তারা যদি নিজেদের পারফরমেন্স ঠিকঠাক দিতে পারে, তাহলে ব্রাজিল আলটিমেটলি এখানে খুব একটা প্রবলেম ফেস করবে না। ম্যাচটা টাফ হবে, ম্যাচটা খুব একটা ইজি হবে না, লাইক স্কটল্যান্ডের ম্যাচের মতো বা হাইতি ম্যাচের মতো হবে না, কিন্তু টাফ একটা ম্যাচ হবে। বাট দিন শেষে আমার কাছে মনে হয় ব্রাজিলই জিতবে ইনশাল্লাহ। অ্যান্ড সেক্ষেত্রে গোল ডিফারেন্সটা 3-1 অর 2-1 থাকবে। আপনার মতে কি হতে পারে, আপনার প্রেডিকশনটা কি? 3-1 2-1। আমার মতে আসলে তেমন কোনো চেঞ্জ না বা তেমন পরিবর্তন আসবে না, হয়তো স্কোর লাইনটা খুব বেশি বড় হবে না, মানে অন্যান্য ম্যাচের মতো যেমন 3-0 3-2 বা 4-2 4-3 এরকম স্কোর লাইন হবে না। সবাই সবার ডিফেন্স নিয়ে একটু বেশি মনোযোগী থাকবে, যাতে ডিফেন্সে এত বেশি সুযোগ ক্রিয়েট না হয়, চান্সেস ক্রিয়েট না হয়। তো সেই ক্ষেত্রে আমার কাছে প্রেডিকশন হিসেবে মনে হয় হয়তো সিঙ্গেল গোলে জিতে যেতে পারে, অথবা 2-1 হতে পারে, আমার কাছে এমনটাই মনে হয়। তো সেই ক্ষেত্রে মানে এইটাই ধারণা করা যাচ্ছে। ব্রাজিল নরওয়ে ম্যাচ নিয়ে তো আমরা কথা বললাম। এখন গতকালকে আপনাদের ম্যাচ শেষ হয়েছে এন্ড সেখানে আর্জেন্টিনা জিতেছে একদম শেষ দিকে যেই। সো সেই ম্যাচ নিয়ে আপনার মতামত কি, বা আপনি কি স্যাটিসফাইড কিনা? আচ্ছা, এটা খুব চ্যালেঞ্জিং একটা প্রশ্ন, স্যাটিসফাইড কিনা। অ্যাজ এ আর্জেন্টিনার ফ্যান হিসাবে আমি যতটুকু দেখছি, মানে কেপ ভার্দের সাথে আর্জেন্টিনা কখনো খেলা হয় নাই, এটা যেমন হচ্ছে ট্রু।
তো আর্জেন্টিনা সবসময় সেট পিচে খেলা করার চিন্তা করে না, সবসময় ফ্রি ফ্লুয়েন্ট একটা খেলা খেলা করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে কেবার্ডে নতুন টিম, তাদের সাথে কখনো খেলা হয় নাই, ওরা সবসময় অপোনেন্ট টিম ডমিনেট করেই খেলা করার চেষ্টা করছে। বাট যখন মিড ব্লকে ঠিক মতো কানেক্ট হচ্ছিল না, মেসিকে ব্লক করছিল, বা অনেকগুলো গোল কিন্তু ক্রিয়েট হয়েছিল যেটা ভজিনা ব্লক করে দিছে। তো তখন এই মোমেন্ট গুলোকে যখন ক্যাপচার করতে পারছে, কেপারতে ডমিনেট করছে, তো এই সকল চান্সেস ক্রিয়েট হওয়ার কারণে স্কোর লাইনটা বেশি হয়ে গেছে। অ্যাটাকিং খেলছে, যখন দেখেছে একটা গোল হয়েছে তখন কিন্তু আর্জেন্টিনা প্লেয়ার গুলোকে মানে কেপ ভার্দে প্লেয়ার গুলোকে বল ছেড়ে দিয়ে ডিফেন্স করতেছে, যাতে একটা সুযোগ পেলে কাউন্টারে যে গোল করবে। তো তখনই ছেড়ে দেওয়াটাই তাদের জন্য বড় ভুল হয়েছে। তা তখন সেই মোমেন্টটাকে কাজে লাগে গোলটা দিয়ে দিছে। তখন আর্জেন্টিনা আমার প্রেসারে পড়ে গেছে, তখন আবার তারা হচ্ছে কাউন্টার অ্যাটাক করে লাস্ট মোমেন্টে মানে কর্নার থেকে তারা একটা গোল করে, তাও এক্সট্রা টাইমে, যে 100 সম্ভবত 103 মিনিটে তারা লিসান্ড্রো মার্টিনেজ গোল করে, তার হচ্ছে সেকেন্ড গোলটা করার পরপরই তারা কিন্তু আবার অ্যাটাকিং করে তারা আবার গোলটা পরিশোধ করে দেয়। তবে এরকম ম্যাচ বিশ্বকাপে মানে এই 26 সালে বিশ্বকাপে এটাকে সবাই রোমাঞ্চকর একটা ম্যাচ হিসেবে আখ্যায়িত করছে। তবে আর্জেন্টিনা সেই ক্ষেত্রে মানে তারা খুব যে সুইটেবল মোমেন্টে খেলা করছে এমন না, তারা যথেষ্ট চাপে খেলছে এবং যথেষ্ট চাপ মনে করে খেলছে। আমার কাছে তারা তাদের পারফেক্টটা দিতে পারেনি অন্যান্য ম্যাচের সাথে, যেমন যেমন অন্যান্য টিমে অস্ট্রিয়া, জর্ডান বা আলজেরিয়া। আলজেরিয়া যারা খেলছে তাদের সাথে তারা ফ্রি মুভমেন্টে খেলছে, তাদের কাছে তাদের মানে স্ট্রেংথ তাদের কাছে ধরে রেখে খেলছে। বাট এখানে মনে হলো একটা সময় নিয়ে খেলতেছে, একই প্লেয়ার রোটেশন কম করতেছে, তাদেরকেই চান্স করার চেষ্টা করা লাগতেছে। এজন্য আমার কাছে খুব বেশি প্রশংসনীয় পাচ্ছে না, বাট তারা ভালো করছে, না হলে তো জিততো না। তারা খেলাটা টাইব্রেকারে যেত বা পেনাল্টি শুট আউটে যেত, সেটাতে যায় না। সেই ক্ষেত্রে আমাদের সব থেকে বড় যে জিনিসটা আমরা পাইছি, এমি মার্টিনেজ তার ফর্মে চলে আসছে, যে দুইটা বিগ চান্সেস গ্রেট ব্লক করছে কেপ ভার্দে। তো সেই ক্ষেত্রে ওভারঅল আমি যতটুকু মনে করি আর্জেন্টিনা তার বেস্ট খেলাটুকু দিতে পারেনি। সেক্ষেত্রে এখন আপনার কি মতামত, কি মনে হয়? আর্জেন্টিনাকে আমি সবসময় ভালো দল হিসেবেই জাজ করি। আমি ধরেন রাইভাল ঠিক আছে, আমি ব্রাজিলের সাপোর্টার, বাট আর্জেন্টিনার যে ব্যাপারটা দেখেন, আর্জেন্টিনা শুরু থেকে যেভাবে খেলে আসছে, আলজেরিয়ার সাথে খেললো, অস্ট্রিয়ার সাথে খেললো, জর্দানের সাথে খেললো, কখনোই তাদেরকে প্রেশার মনে হয় নাই, তারা প্রেশার নিয়ে খেলতেছে, তারা খুব রিল্যাক্সে খেলছে। এখন ক্যাবো ভার্দের সাথে খেলার সময় তাদের মধ্যে কিন্তু একটা প্রেশার ছিল। সেই প্রেশারটা কিসের প্রেশার? সেই প্রেশারটা খেলার প্রেশার না, সেটা ছিল হচ্ছে আমি যখন একটা ছোট দলের সাথে খেলতেছি, নতুন দলের সাথে খেলতেছি এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতেছি, আমার উপর একটা প্রেশার থাকবেই। তো আর্জেন্টিনা ওই প্রেশারটাই নিয়েছে। এখন মাঠের খেলায় যেটা হয়েছে, আর্জেন্টিনা সারপ্রাইজ হয়ে গেছে। সারপ্রাইজটা কোথায় হলো, যে মেসি যখন একটা গোল দিল, গোলটা অসাধারণ ছিল। গোলটা দেওয়ার পরে কিন্তু তারা আসলে সেকেন্ড যে গোল অ্যাটেম্প নিতে হবে, তারা কিন্তু খুব একটা অ্যাটেম্প নেয় নাই। এখন যখন ক্যাপে ভার্দে গোল দিয়ে দিছে এমি মার্টিনেজের এগেনস্টে, এবং দারুণ গোলটা ছিল, সো সেই জায়গা থেকে আর্জেন্টিনা আসলে তখন একটু নড়ে চড়ে বসছে যে হ্যাঁ, আমার তো গোল দিতে হবে। কিন্তু তখন আলটিমেটলি পরবর্তী 30 মিনিট সময় ছিল, 90 মিনিটের মধ্যে গোল পায়নি। খেলাটা বেসিক্যালি হয়েছে 90 মিনিটের পরে। 90 মিনিটের পরে যখন আলটিমেটলি জাস্ট 2 মিনিট পরে 92 মিনিটে হচ্ছে আর্জেন্টিনা গোল দিল। আর্জেন্টিনা গোল দেওয়ার পরে ম্যাচের সব থেকে বড় মোমেন্টামটা ছিল যখন ক্যাপ ভার্দের গোলটা হলো। ক্যাপ ভার্দের ওই গোলটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট গোল বলা যায়, এবং যেটা আলটিমেটলি এমি মার্টিনেজ পর্যন্ত নিজেও বললো যে এই গোল আসলে মানে কিছু করার নাই ওখানে। ব্যাপারটা হচ্ছে ওখানে যারাই ছিল আলটিমেটলি, আপনি কমেন্টেটর দেখেন, মোটামুটি সবাই জাস্ট তাকেই থাকলো, কিছু করার ছিল না, সবাই সেম কথাই বলতেছিল। কিন্তু ম্যাচের আলটিমেটলি যেখানে ক্যাওয়ার্দে প্রেসারে পড়ছে, ক্যাওয়ার্দে যখন হচ্ছে আর্জেন্টিনা যখন কর্নার নিচ্ছে, তখন যেটা হয়েছে কি, আর্জেন্টিনা কর্নার যখনই পাচ্ছে, তারা এই ধরনের ক্রস থেকে, কর্নার বলি, ক্রস থেকে, সেট পিস টাইপের জিনিসগুলো থেকে আর্জেন্টিনা এই ম্যাচে যথেষ্ট ভালো খেলছে অন্যান্য ম্যাচ থেকে। অন্যান্য ম্যাচে তারা গ্রাউন্ডে খেলতো বেশি, গ্রাউন্ডে গোল দিত। তো সেই জায়গা থেকে তারা আলটিমেটলি গোলটা পায়। অ্যান্ড ওভারঅল আমার কাছে মনে হয়েছে ক্যাবো ভার্দেকে আপনি এখানে অবশ্যই প্রশংসা করতে হবে, বিশেষ করে ভজিনার কথা বলতে হবে। তার যে ধরনের সে ব্লকগুলো করলো, সেভগুলো করলো, বিশেষ করে মেসির ফ্রি কিকের কথা তো বলতে হয়। ফ্রি কিকটা আসলে মেসি নিজেও চিন্তা করেনি যে এই ধরনের ফ্রি কিক সে আটকিয়ে দিবে। তো স্বাভাবিকভাবে আমি আর্জেন্টিনাকে যেভাবে মার্ক করতেছি, আমার কাছে মনে হচ্ছে যে তারা হয়তোবা অনেকের মন মতো খেলে নেই, বাট আর্জেন্টিনা আসলে এই ধরনেরই খেলে। এই ধরনের মিনস আমি যেটা বুঝাইছি, তারা আসলে আপনাকে খুব বেশি গোল এনে দেবে সেটা না। আপনি যদি 2022-এর ওয়ার্ল্ড কাপ দেখেন, তারা এইভাবেই খেলছে, কিন্তু একদম লাস্ট মুহূর্তে যে জিতছে, ফাইট করে জিতছে,
এটা হলে কি একটা টিমের হচ্ছে কনফিডেন্স বুস্ট আপ হয় এবং দেখবেন নেক্সট ম্যাচগুলোতে আর্জেন্টিনা আরো ভালো খেলা শুরু করবে। কিন্তু আমরা যদি সবসময় যদি গ্রুপ স্টেজের মতো খেলতো তাহলে যেটা হচ্ছে তারা যেকোনো একটা ম্যাচে যে আটকিয়ে যেত। ধরেন এই ম্যাচে যদি কোনো ভালো দলের সাথে খেলা হতো যারা অ্যাকচুয়ালি গোল দিতে পারে ভালো, তাদের এগেইনস্ট কিন্তু আর্জেন্টিনা আটকিয়ে যেত। এখন আর্জেন্টিনার সামনে ওই সুযোগটা নাই। তারা আলটিমেটলি দেখবেন যে যেভাবে যাচ্ছে তারা নিশ্চিন্তে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে, যেখানে হয়তোবা ব্রাজিলের সাথে দেখা হতে পারে, কারণ পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের চান্স আছে ইংল্যান্ডের সাথে খেলার। আর্জেন্টিনাও সেম, তারা যদি কোয়ার্টার ফাইনালে আলটিমেটলি জিতে তারা সেমিফাইনালে ব্রাজিলের সাথে জেতার ব্রাজিলের সাথে খেলা পড়ার একটা চান্স আছে। সো আপনার মতে আসলে কি অনেকদিন পরে কি ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ দেখবে, বা অনেকদিন ধরে কিন্তু বাংলাদেশের মানুষ আশা করেছিল, গত বছরও আশা করেছিল কিন্তু হয়নি। সো এবার আপনার কি মনে হয়? শুরুতেই আমি যে কথাটা বলতে চাচ্ছি আর কি, ব্রাজিল যখন স্টার্ট করে বিশ্বকাপটা, এই 26 সালে বিশ্বকাপটা স্টার্ট করে মরক্কোর সাথে প্রথম ম্যাচ তাদের হয়, তারা কিন্তু খুব সম্ভবত খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। তার পরবর্তীতে ম্যাচগুলোতে সে কিন্তু আনজেলোতে রেটিং করছে, রেটিং করে করে সে বলছে যে প্রথম ম্যাচে এমন রেটিং হয়েছে, সেকেন্ড ম্যাচে এমন রেটিং হয়েছে। তারা কিন্তু বিগত কয়েক বছরের যে ফরম্যাট বা যে ফরমেশনে খেলছে, তারা সেই ফরমেশন বা সবকিছুই একটু চেঞ্জ করছে, আপডেট করছে। তারা আগের থেকে এখন যথেষ্ট ছন্দে আছে এবং তারা ডিজার্ভ করে সেমিফাইনাল, এটা আমি মনে করি। কারণ তারা পূর্ববর্তী ম্যাচগুলো যতটুকু হয়েছে, তারা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ তারা হচ্ছে আপডেট করতেছে, তারা ডেভেলপ করতেছে। সেই ক্ষেত্রে মেক্সিকো এবং ইংল্যান্ডের ক্ষেত্রে স্বভাবতই সবাই ধারণা করতেছে ইংল্যান্ড যাবে, বাট আমার কাছে একটু ব্যতিক্রম ধারণা মনে হয়। মেক্সিকো কিন্তু এই বিশ্বকাপে মানে আন্ডারডগের মতো মানে কিছুটা হচ্ছে, কারণ তারা কোনো টিমকেই মানে খুব বেশি সুযোগ দিচ্ছে না, সুযোগ দিলেও সেটার সাথে সাথে রিকভার করার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে সভাপতি ধারণা করতেছি নরওয়ের সাথে ব্রাজিল কোয়ার্টারে চলে যাবে। পরবর্তীতে থাকে ইংল্যান্ড মেক্সিকোর ক্ষেত্রে যেটা হতে পারে, ইংল্যান্ডকে এত ছেড়ে দিয়ে কথা বলবে না মেক্সিকো, কারণ মেক্সিকো যথেষ্ট স্ট্রেংথ নিয়ে খেলতেছে বিশ্বকাপে, তারা কোনো টিমকেই মানে এত বেশি সুযোগ দিচ্ছে না। তো সেক্ষেত্রে আমার কাছে খুব বেশি সম্ভবত মনে হচ্ছে ব্রাজিল মেক্সিকোর একটা ম্যাচ হওয়ার পসিবিলিটি বেশি। ইংল্যান্ড হয়তো অনেক ভালো টিম, তারা অনেক ভালো খেলছে, হ্যারিকেন গোল পাইছে, বিশ্বকাপে ভালো করছে। সেক্ষেত্রে আমার সম্ভবত মনে হয় ব্রাজিল মেক্সিকো খেলা হতে পারে। আর অপরদিকে চিন্তা করা যায় ইজিপ্ট আর্জেন্টিনার খেলার যেটা আছে, এটা হয়তো পার পেয়ে যাবে আর্জেন্টিনা মনে হচ্ছে। যদি পার পেয়ে যায় তাহলে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে যাবে। আর পরবর্তীতে থাকবে সুইজারল্যান্ড কলম্বোর ক্ষেত্রে এটা খুবই 50-50 চান্সেস, কারণ দুই দলই হচ্ছে মানে সমানভাবে অ্যাটাকিং খেলে। আর কলম্বিয়ার ক্ষেত্রে বিশেষ করে মানে এমন হবে, কলম্বিয়া খুব ফাউল কনসিড করবে এবং খুব প্রেসারে রাখবে সুইজারল্যান্ডে। তো সেদিক থেকে চান্সেস আছে কলম্বিয়াটা উতরায় যাওয়া। আর্জেন্টিনার জন্য কোয়ার্টার ফাইনালটা অনেক বড় একটা সারপ্রাইজিং হবে, কারণ সেই অতীত চলে যাবে 2025 সালে, 24 সালে কোপা আমেরিকা চলে যাবে। ওই ম্যাচটা তারা যেভাবে হারছে, তো সেটার হচ্ছে ইয়েতে চলে যাবে। তো সেটা যদি আর্জেন্টিনা পার করতে পারে তাহলে অবশ্যই আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ আবারও পুরো বিশ্ব দেখবে, অনেক দিন পরে তারা আবার পড়বে। এটা আমিও চাই এটা আর্জেন্টিনা ব্রাজিলের একটা ম্যাচ হোক। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয়? ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ নিয়ে আসলে এত তাড়াতাড়ি আমি পার্সোনালি এজ এ ব্রাজিল সাপোর্টার হিসেবে চিন্তা করতে চাই না। এই কারণে চিন্তা করতে চাই না কারণ সবসময় আমরা চিন্তা করে এসেছি। সো বিগত সময় যেহেতু এত চিন্তা করেছি, এখন এবার এসে আমি খুব সফটলি চিন্তা করি যে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ। কারণ আপনার প্রত্যেকটা দলের যদি খেলা দেখেন, আমি এই বিশ্বকাপে কাউকে ফেভারিট ধরছি না, নট ইভেন ফ্রান্সকেও। ফ্রান্স যথেষ্ট ভালো খেলতেছে, বাট ফ্রান্সেরও খারাপ দিন আসবে। তারা প্যারাগুয়ের সাথে কিন্তু 1-0 জিতেছে। সো যদিও ম্যাচটাতে আসলে আলটিমেটলি খেলার দিক থেকে খুব একটা সৌন্দর্যতা ছিল না, প্যারাগুয়ে খুব ফাউল করে খেলতেছিল, বাট আলটিমেটলি ফ্রান্স কিন্তু তাদের সেই খেলাটা দেখাতে পারেনি যেটা তারা সুইডেনের সাথে খেলেছিল। বাট আলটিমেটলি যেটা হচ্ছে কি আপনার প্রত্যেকটা ম্যাচেই যখন দিন চেঞ্জ হচ্ছে দলের পারফরমেন্স চেঞ্জ হচ্ছে। সো সেই সুবাদে আমি এখনই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে চিন্তা করতে যাচ্ছি না। আশা আছে অবশ্যই, যদি এই দুজনের দেখা হয় এটা ফুটবলের জন্যই ভালো, যে একটা সুন্দর ম্যাচ দেখবো আমরা। বাট তার আগে আসলে ব্রাজিলের সামনে দুইটা পাহাড় আছে, নরওয়ে এবং হচ্ছে ইংল্যান্ড অথবা মেক্সিকো। আর্জেন্টিনা ইজিপ্টের সাথে পার পেয়ে যাবে, কারণ হচ্ছে ইজিপ্ট যে ধরনের খেলা খেলে তারা টাফ টাইম দিবে, কিন্তু দিন শেষে আপনার আর্জেন্টিনা সবার থেকে এগিয়ে, তাদের মেসি আছে। ইজিপ্টে কিন্তু একটা প্রচলন আছে, ইজিপ্টের মেসি কিন্তু মোহাম্মদ সালাহ। এটা কিন্তু ইজিপ্টের মানুষগুলো বলে, তারা মানে তারা ভালোবেসে বা ভালো লাগার জায়গা থেকে তারা বলে আমাদেরও কিন্তু মেসি আছে। আমাদের মেসি মোহাম্মদ সালাহ।
সে কিন্তু বিশ্বকাপে খুব বেশি যে মানে খারাপ খেলতেছে ব্যাপারটা এমন না, সে কিন্তু পুরো ইজিপ্ট টিমটাকে সে বিশ্বকাপে আনার পর্যন্ত সে হ্যাঁ, অনেক অনেক সম্পূর্ণ বড় তারই একটা অবদান। ভূমিকা তার আছে। সে ইজিপ্টের যদি আপনি আর্জেন্টিনার জন্য মেসি যেমন, বা মেসি তো অ্যাকচুয়ালি শুধু আর্জেন্টিনা না, মেসি এখন পুরো ওয়ার্ল্ডের জন্যই টপে আছে। সো সেই জায়গা থেকে যদিও এটা আবার ডিফারেন্ট আলোচনা যে রোনালদো বেস্ট নাকি মেসি বেস্ট, যদিও আমি ওই কন্ট্রোভার্সিতে যাই না বা ওইটা আমার কাছে আলাদা করে আমি দেখি না। কিন্তু সালার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, সালা সে যেভাবে দলটাকে টেনে আনছে তার দিকে একটা নজর থাকবে, কিন্তু যখনই আপনি এটা চলে আসে মেসির এগেনস্টে, মেসি এমন একটা মানুষ, সে আপনার ডিবক্সের আশেপাশে থেকে এমন কোনো স্পট নেই সেখান থেকে সে গোল দিতে পারবে না। তার অনেক মিস আছে, তার মিস নিয়ে আমিও প্রচুর সমালোচনা করেছি, কিন্তু আমি আবার এটাও বিলিভ করি ডিবক্সের আশেপাশ থেকে আপনার এমন কোনো স্পট নাই যেখান থেকে মেসি গোল দিতে পারবে না, যে কোনো সময় গোল দিতে পারে। আপনি ক্যাবোভার্দের ম্যাচে দেখেন এই ধরনের গোল আপনি রিসেন্ট টাইম দেখছেন মেসি থেকে? মেসি কিন্তু ডিবক্সের বাইরে থেকে শুট করে গোল দেয়। সবাই বলতেছে 2018 সালে বিশ্বকাপের সেই গোলটার পুনরাবৃত্তি কিছুটা হয়েছে কিনা, সেইবারে কিছুটা তার আসলে এই বিশ্বকাপের কেপারতে ম্যাচে যে এলিসান্ড্রো মার্টিনেজ বলটা লম্পটা লস্ট যখন করে, তখন মেসির যে বল কন্ট্রোলিংটা এই বয়সে এসেও মানে এটা অনেকেই আসলে ধারণা করতে পারে নাই যে এই টাইমে এই মোমেন্টে এসে এই মানে বল কন্ট্রোলিংটা করে সে শুট করবে, অবহেন গোলকিপারকে পর্যন্ত পরাস্ত করে দিয়েছে। হ্যাঁ, সেটাই আলটিমেটলি, এখানেই আলটিমেটলি ইজিপ্ট থেকে আর্জেন্টিনা এগিয়ে থাকবে। অ্যান্ড কলম্বিয়ার সাথে যেটা বললেন, আর্জেন্টিনা আর কলম্বিয়ার যদি খেলা হয়, কলম্বিয়া সুইজারল্যান্ডের সাথে খেলা পড়বে, তারা আমি ধরে রাখতেছি কলম্বিয়া জিতবে, কেননা কলম্বিয়ার আপনার লুইস দিয়াজ আছে, সানচেজ আছে, আপনার রদ্রিগেজ আছে। সো তারা আলটিমেটলি ম্যাচ বের করে ফেলবে, যতই কঠিন হোক তাদের জন্য, তারা আলটিমেটলি ম্যাচটা বের করে নিবে। অ্যান্ড সেটা যখন আর্জেন্টিনার সাথে খেলা পড়বে, ওই ম্যাচটা কিন্তু যথেষ্ট ফাইট হবে। আর্জেন্টিনার জন্য ওই ম্যাচটাই টাফ হতে যাচ্ছে, কেননা কলম্বিয়া যে ধরনের খেলা খেলে, তাদেরকে যদি আপনি শুরু থেকে গোল না দিতে পারেন, ক্যাবোভার্দে ম্যাচের মতো যদি রিপিটেশন হয়, তাহলে সেখানে আর্জেন্টিনার একটা বাধা পড়ে যেতে পারে। বাট আমার কাছে মনে হয় আর্জেন্টিনা আলটিমেটলি এগুলো উতরাবে। শেষ পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ হয়তো আমরা পাবো, সেটা সময়ই বলে দিবে। দেখতে দেখতে আমরা একদম আলোচনার শেষ মুহূর্তে চলে এসেছি। আজকের ম্যাচ নিয়ে ব্রাজিল যেহেতু নরওয়ের বিপক্ষে খেলবে, সো আপনার ব্রাজিলের সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলতে পারো। তো আমার আসলে তেমন কোনো কিছু বলার বা ইয়ে করার থাকবে না, তাদেরকে যথেষ্ট ফাইট করতে হবে, এটাই হচ্ছে আমার কাছে মনে হয়। তো সর্বোপরি সবাই ব্রাজিলের যে টিম এখন আছে, এটা যদি বেশি কোটি কয়েক প্লেয়ার যদি ভালো ভালো করে, তাহলে ব্রাজিল টিমটা খুব সহজে উতরাই যাবে, এটা আমার কাছে মনে হয়। আর অবশ্যই ব্রাজিল টিমের জন্য শুভকামনা থাকবে, ব্রাজিল ফ্যানদের জন্য শুভকামনা থাকবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে এতটুকুই তাদের দেওয়ার মতো মেসেজ, বাকিটা খেলার মাঠেই দেখা যাবে তারা কতটুকু করতে পারে। ধন্যবাদ ভাই আপনাকে। ব্রাজিল নরওয়ে ম্যাচে ব্রাজিল সমর্থকদেরকে শুভকামনা জানাই, ব্রাজিল দলকেও শুভকামনা জানাই, এবং এই শুভকামনা জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।